আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সে আমরা জব অ্যানালিসিস চ্যাপ্টার শুরু করেছি। গত ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট আলোচনা করেছি, দেন আমরা আজকে পরবর্তী টপিকগুলো দেখব। ইন্ট্রোডাক্টরি জব অ্যানালাইসিস মেইনলি হচ্ছে কার্য বিশ্লেষণী, অর্থাৎ একজন এইচআর কে রিক্রুটিং করার পর দেন তাকে সিলেকশন করা হবে, দেন তাকে বোর্ডিং করা হবে। বোর্ডিং করে তার যে জব রেসপন্সিবিলিটির সাথে তাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। তো জব রেসপন্সিবিলিটির যে ফাংশনটা, সেটাকে আমরা জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন বা জব রেসপন্সিবিলিটি এইভাবে ভাগ করতে পারি। তো এইভাবে ভাগ করে যে পার্টিকুলার কাজগুলো হয় বা পার্টিকুলার ক্যান্ডিডেটের জন্য পার্টিকুলার কাজগুলো সেট করাই হচ্ছে আসলে কার্য বিশ্লেষণী। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলবো। চলো আমরা ক্লাস শুরু করি। জব অ্যানালাইসিস আমরা শুরু করেছি, দেন আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা হচ্ছে ডেফিনেশন দেখেছি। ডেফিনেশনে এক্সপ্লোরেশন অফ দ্য অ্যাক্টিভিটিস উইদিন আ জব, অর্থাৎ এক্সপ্লোরেশন করা কি কি কাজ থাকবে একটা জবের মধ্যে, কি কি কাজ থাকতে পারে। এরপরে আমরা যেটা ডিউটি, রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটিস গুলো। তো এরপরে আমরা লেখকের ডেফিনেশন দেখেছি, বিভিন্ন লেখক কি বলেছেন। তারপরে আমরা যেটা করেছি, পারপাস গুলো করেছি, যে পারপাস আসলে কার্য বিশ্লেষণ কেন করা হয় বা কি উদ্দেশ্যে করা হয়। সো এই পারপাস গুলো ছিল কার্য বিশ্লেষণ করার। তো এরপরে আমরা যেটা দেখব যে জব অ্যানালাইসিসের ভাইটাল রোলটা দেখব, গুরুত্বটা দেখব, ইম্পর্টেন্স বা প্রয়োজনীয়তাটা দেখব, যে কার্য বিশ্লেষণ কতটা জরুরি। বেসিক্যালি অর্গানাইজেশনে যদি কার্য বিশ্লেষণ না করা হয়, তাহলে সেক্ষেত্রে একজন এইচআর কে অর্গানাইজেশনে নিয়ে নিয়ে আসলে যেটা হবে, তাকে আসলে কোথায় প্লেসমেন্ট করা হবে, এই এই প্ল্যানিং বা সে কি কাজ করা হবে, তাকে কোন কাজ অ্যাসাইন করা হবে, এগুলো যদি ঠিক করা না থাকে, তাহলে একজন স্টাফ কি করবে, এসে এসে কাজ না পেলে সে হচ্ছে অর্গানাইজেশনে বসে থাকবে, যেটা বোথ অর্গানাইজেশনের জন্য কস্টিং ফ্যাক্টর, আর দেন এমপ্লয়িজের তার জন্য কিন্তু হেজিটেশন। যেমন হচ্ছে মানুষ হচ্ছে লাইক, যদি আমরা ফুটবল মাঠে যাই, তখন কিন্তু আমাদের খেলতে ইচ্ছা করবে, অথবা আমরা যে কোনো পরিস্থিতিতে যাই, কোনো একটা আনন্দের জায়গায় গেলে সেখানে আমাদের আনন্দ করতে ইচ্ছা করবে। লাইক আমরা যখন অর্গানাইজেশনে যাই, অর্গানাইজেশন হচ্ছে কাজের জন্য পার্টিকুলার, এখানে সবাই বিজি, যে যার নির্দিষ্ট কাজগুলো করছে। তো সেখানে গিয়ে একজনের বসে থাকা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়। তো একজন স্টাফকে যদি দেখা যায় নিয়োগ দিয়ে তাকে কোনো কাজ না দেয়া হয়, তখন কিন্তু তার অর্গানাইজেশনে গিয়ে বসে থাকা ইটস টু টাফ। তো এটা যাকে নিয়োগ দেওয়া হবে সেও কিন্তু অ্যাকসেপ্ট করতে চাইবে না। তাহলে যেটা করতে হবে, যে অর্গানাইজেশনকে, অর্থাৎ তার যে পার্টিকুলার জবে রেফার করতে হবে, বা এর আগে যদি ট্রেনিং পার্ট থাকে, তাহলে ট্রেনিং ডিপার্টমেন্ট তাকে সাফিসিয়েন্ট ট্রেনিং, অর্থাৎ সেই কাজের উপযোগী করার জন্য যে ট্রেনিং প্রয়োজন রয়েছে, সেই ট্রেনিং তাকে দেয়া হবে। তো ফার্স্ট এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, অর্থাৎ আম, এইটা এইটা একটা বিষয়, যে ম্যানেজমেন্টকে পার্টিকুলার কাজ যখন ভাগ করা হয়,
অর্গানাইজেশন যখন বিগিন করা হয় বা কোনো প্রজেক্ট যখন শুরু করা হয়, তখন কিন্তু ম্যানেজমেন্ট অ্যাজিউম করে যে আমার কতজন এইচআর লাগবে, আমি অ্যাকাউন্টসে কতজন দিলে এই প্রজেক্টটাকে রান করতে পারবো, ম্যানুফ্যাকচারিং এ কতজন দিলে ম্যানুফ্যাকচারিংটা সুন্দরভাবে হবে, মার্কেটিং অর্থাৎ কনজিউমারকে রিচ করার জন্য কতজন মার্কেটিং টিম লাগবে। তো এইভাবে এইচআর যখন ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলে, তখন কিন্তু এই বিষয়টা ম্যানেজমেন্টকে খুব সহজেই জানানো যায়, অর্থাৎ ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায়। এবং এটা তো শুধু প্রথমে জানানো, এবং পরবর্তীতে যদি কোন সেক্টরে কতজন এইচআর রয়েছে এবং হচ্ছে সাফিসিয়েন্ট কিনা, বা দেখা গেছে যে এমন হতে পারে যতটুকু কাজ তার চেয়ে খুব কম এইচআর, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভিটি হ্যাম্পার হবে। এটা একটা লস। আরেকটা যেটা যেটা হতে পারে যে যদি কাজের তুলনায় এইচআর বেশি হয়, তখনও কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ হবে, অর্থাৎ তখনও প্রোডাক্টিভিটি হ্যাম্পার হবে। অর্থাৎ একাধিক মানুষ থাকার কারণে বা একাধিক এইচআর থাকার কারণে তারা কি করবে, ম্যাক্সিমাম টাইম চিট চ্যাট করবে, অর্থাৎ গল্প করবে, খোশ গল্প করবে, বা কাজ করতে চাইবে না, যেটা হচ্ছে কাজের পরিবেশটাকে নষ্ট করবে। তো এইভাবে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে কি করা হয়, একটা একটা হচ্ছে স্মুথ সিচুয়েশন, অর্থাৎ কমও না বেশিও না, প্রপার এইচআর সেট করা হয়। দেন যেটা হচ্ছে জনশক্তি পরিকল্পনা প্রণয়নের সহায়তা, অর্থাৎ এইচআর প্ল্যানিং, যেটা এইচআর প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে। কাজগুলোকে ভাগ করলে আমরা কতজন এইচআর লাগবে, কখন লাগবে, কোন সময় লাগবে, সব বিষয় কিন্তু আমরা খুব সহজেই জেনে নিতে পারছি কার্য বিশ্লেষণের মাধ্যমে। তো এরপরে কিন্তু এইচআর প্ল্যানিং করাটা ইজি হয়ে যায়। দেন হচ্ছে কর্মী সংগ্রহ রিক্রুটিং, এরপরে দেন হচ্ছে সিলেকশন, রিক্রুটিং, সিলেকশন, এরপরে ট্রেনিং সংক্রান্ত কার্যাবলী গুলো কিন্তু ইজি হয়ে যায়। অর্থাৎ যখন কাজ বিশ্লেষণ করা হয়, তখন সেই মাফিক কি করতে পারে, এইচআর রিক্রুইট করতে পারে, এবং রিক্রুইট করার পর যেহেতু আগেই কাজ সেট করা, সেই মাফিক রাইট পারসনকে রাইট প্লেসে নির্বাচন করাও সহজ হয়। দেন যেটা করা হয় যে যদি তার প্রশিক্ষণ প্রয়োজন হয়, প্রশিক্ষণও অ্যারেঞ্জমেন্ট করে দেন তাকে কি করা হয়, বোর্ডিং করা হয়, অর্থাৎ তার ডিউটিস এর জায়গায় তাকে রেফার করা হয়। এরপরে পারফরমেন্স ইভ্যালুয়েশন হচ্ছে কর্ম সম্পাদন, অর্থাৎ একজন স্টাফ যেই কাজ করেছে সেটাকে ইভ্যালুয়েট করার জন্য কিন্তু আমাকে কিন্তু অর্গানাইজেশনের কাজকে ভাগ করতে হবে। লাইক অর্গানাইজেশনে যদি চারটা চারটা ডিপার্টমেন্ট থাকে, তাহলে চারটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার কাজ ভাগ করতে হবে, কাজ ভাগ করে সেই অনুযায়ী কিন্তু পার্সন সেট করতে হবে। চারটা ডিপার্টমেন্টে আমি যদি প্রত্যেক ডিপার্টমেন্টে ইকুয়ালি 5 জন দিতে চাই, তাহলে কিন্তু এইটা এটা ইকুয়ালি আমি যদি চিন্তা করি, চারটা ডিপার্টমেন্ট সবাই 5 জন করে পাবে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। চারটা ডিপার্টমেন্টে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে কিন্তু যদি এইরকম হয় 20 জনের কোম্পানি, তাহলে কিন্তু অ্যাকাউন্টসে 2 জনই সাফিসিয়েন্ট, বাকি 18 জন কিন্তু অন্য সেগমেন্টে কাজ করতে পারে। লাইক মার্কেটিং টিমে খুব বেশি এইচআর দরকার হয়। তো এইভাবে যেটা হচ্ছে যে এইচআর কে ক্যালকুলেশন করতে হবে। আরেকটা হচ্ছে পারফরমেন্স, কর্ম সম্পাদন। যেহেতু যেহেতু বিষয়টা আমাদের কাজগুলো সিলেক্ট করা, আমাদের কতটুকু কাজ কে করবে, এই বিষয়টা যেহেতু সিলেক্টেড, তো তখন কাজ শেষে কিন্তু ইভ্যালুয়েশনটাও ইজি। যে তার একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তার হচ্ছে 10 একক কাজ করার কথা ছিল, এখন তিনি কতটুকু করেছেন। লাইক যদি আমরা বলি যে একজনকে দেয়া হলো যে এক্সপোর্ট অ্যাকাউন্টস বা ইম্পোর্ট অ্যাকাউন্টস, এভাবে তাহলে এক্সপোর্ট অ্যাকাউন্টসের সবকিছু সে করবে। দেন যদি সব করলো কিনা বা কতটুকু করলো, সেই বিষয়গুলো কিন্তু বিবেচ্য। এখন যদি এরকম হয় যে এক্সপোর্ট ফাংশন খুব বেশি না, কম, সেক্ষেত্রে কিন্তু তাকে কি করা যেতে পারে, সেলস অ্যাকাউন্টস এর কিছু দায়িত্ব দেওয়া যেতে পারে, বা ইম্পোর্ট অ্যাকাউন্টস দেখা যেতে পারে, বা ফরেন ট্রেডটা দেখা যেতে পারে, এভাবে আলাদা। তো
তো ইভ্যালুয়েশন করে সে কতটুকু কাজ করেছে, কম করেছে না বেশি করেছে না ঠিক আছে, সেটা আমরা ইভ্যালুয়েট করতে পারি এবং হচ্ছে সে অনুযায়ী তাকে অ্যাওয়ার্ড রিওয়ার্ড অথবা কি করা যায়, কোনো ম্যানেজারিয়াল ডিসিশন নেওয়া ইজি হয়। এরপরে হচ্ছে পারফরম্যান্স, কর্মদক্ষতা, কর্ম সম্পাদন পারফরম্যান্স, এটা হচ্ছে তার স্কিল, তার হচ্ছে যে প্রোডাক্টিভিটি, তার কতটুকু প্রোডাক্টিভিটি রয়েছে, অর্থাৎ প্রপার টাইমে প্রপার ডেলিভারি হচ্ছে কিনা, টাইম ডেলিভারি কিরকম হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু কার্য বিশ্লেষণ না থাকলে তখন যেটা হবে যে কার কাজ এখন, কার কাজ, এই বিষয়টা কাকে অ্যাসাইন করা এবং হচ্ছে এর জন্য অ্যাকাউন্টেবল কে, এই বিষয় যদি স্পেসিফিক না থাকে তখন কিন্তু আমরা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, সঠিক জবাবদিহিতা নিশ্চয়ন করা যাবে না বা সঠিকভাবে জবাবদিহি করা যাবে না। আর সঠিকভাবে জবাবদিহি না করা থাকলে কাজগুলো এলোমেলো, কে কখন কোনটা করবে সেটা নিশ্চিত না। এখন এই জন্য পার্টিকুলার কোনো পার্সনের জবকে, কর্মদক্ষতাকে কিন্তু আমরা ইভ্যালুয়েট করতে পারবো না যে সে এই সময়ের মধ্যে এইটুকু কাজ করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এনশিওর করতে পারবো না। তাহলে এখন প্রোডাক্টিভিটি, আমাদের কি করতে হবে, প্রোডাক্টিভিটি জাজ করতে হবে। প্রোডাক্টিভিটি জাজ করার ক্ষেত্রে আমরা যেহেতু কাজগুলোকে ভাগ করেছি, তখন আমরা দেখব যে এই কাজটুকু সে করতে পেরেছে কিনা বা এই কাজটুকু কত সময়ের মধ্যে করতে পেরেছে। এরপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো উন্নয়ন। কাজ বিশ্লেষণ করলে কিন্তু একটা অর্গানোগ্রাম ক্রিয়েট হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক একটা অর্গানোগ্রাম। আর যদি কাজ বিশ্লেষণ না করা হয় তখন যেটা হয় যে এভরিবডিজ রেসপন্সিবিলিটি কিন্তু অলওয়েজ নোবডিজ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সবার দায়িত্ব থাকলে ওইটা কারো দায়িত্বই না। তো যদি আমরা অ্যাকাউন্টস এর কাজ ভাগ করে ফেলি, অ্যাকাউন্টস এর ভাগ করে ফেলি, ম্যানুফ্যাকচারিং এর ভাগ করে ফেলি, মার্কেটিং এর ভাগ করে ফেলি, তো এইভাবে আলাদা আলাদা ডিপার্টমেন্ট গুলো যখন আমরা কাজ ভাগ করব তখন কিন্তু অর্গানোগ্রামও ক্রিয়েট হবে। লাইক অ্যাকাউন্টস এ যদি আমাদের 5 জন লোক দরকার হয় তাহলে একজন এক্সিকিউটিভ হবে, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজন ম্যানেজার, 3 জন, একজন সিনিয়র ম্যানেজার দেওয়া যেতে পারে, একজন জিএম জেনারেল ম্যানেজার, অর্থাৎ পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব বা হেড অফ ডিপার্টমেন্ট দেওয়া যেতে পারে। এইভাবে কি করা হলো, অর্গানোগ্রাম করা হলো। মার্কেটিংও এইভাবে অর্গানোগ্রাম করা যেতে পারে, সেলস এর জন্য, ব্র্যান্ডিং এর জন্য। এরপর দেখা গেছে ম্যানুফ্যাকচারিং এ বিভিন্ন পার্ট করা যেতে পারে। তো একটা লেয়ার ক্রিয়েট হবে, মিড লেভেল এইভাবে অপারেশন ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্ট সবাই কি একটা কাঠামোর মধ্যে আসবে। এরপরে যেটা হচ্ছে কম্পেনসেশন, ওয়েজেস এন্ড কম্পেনসেশন, মজুরি এবং বেতন প্রশাসন। মজুরি ও বেতন প্রশাসনের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে এটা প্রপারলি ক্যালকুলেট করা যাবে, অর্থাৎ মজুরি এবং বেতন প্রশাসনের ক্ষেত্রে জব অ্যানালাইসিস করে, অর্থাৎ কার কাজ কতটুকু, কাকে কতটুকু পে করা উচিত। এই ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হওয়ার পসিবিলিটি থাকে, তখন কিন্তু এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে। লাইক যে আমি অনেক একজন স্টাফ মনে করবে যে আমি তো অনেক কাজ করছি, তো সেই তুলনায় আমি তো পেমেন্ট পাচ্ছি না, আর আমি এত সময় কাজ করছি, আমি এত সময় কাজ করে আমার অথচ একজন খুব কম সময় কাজ করছে। এই জন্য যেটা হচ্ছে যে কাজটাকে যদি আমরা একটা স্কেলে ভাগ করে ফেলি তাহলে যেটা হচ্ছে যে প্রত্যেকে কতটুকু কাজ করছে সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। 2 একক, একজন 3 একক করছে, তাহলে আমরা ভেরিয়েন্স কত পেলাম, 1 একক। তাহলে অন্যজনকে কি 1 একক, এইভাবে বা পজিশন অনুযায়ী, একটা হচ্ছে লোড অনুযায়ী, পজিশন অনুযায়ী, যেটা হচ্ছে যে সিনিয়র ম্যানেজার একরকম, এরপরে হচ্ছে জিএম একরকম। তো এইভাবে হচ্ছে যে আমরা কি করব, রেসপন্সিবিলিটি গুলোকে ভাগ করব, সেই অনুযায়ী কি করা যাবে, পেমেন্ট প্রসিডিউরও বা তাদের ওয়েজেস এবং কম্পেনসেশনও কি হবে, আলাদা আলাদা হবে।
এরপরে যেই পয়েন্টটা সেটা হচ্ছে অনেক সময় ট্রান্সফার হয় বা প্রমোশন হয়, তো ট্রান্সফার এবং প্রমোশন সংক্রান্ত ডিসিশন নিতে হয়। তো ডিসিশনের ক্ষেত্রে যদি আমরা একজন ইঞ্জিনিয়ারকে অ্যাকাউন্টসে দিয়ে দেই, এটা কিন্তু পসিবল না। ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টসের কাজ করবে, বা একজন অ্যাকাউন্টেন্টকে যদি ইঞ্জিনিয়ারিং কাজে দিয়ে দেই, মেশিনারিজ দেখতে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেন্ট মেশিনারিজ দেখতে পারবে না। তো এই জন্য পদোন্নতি হবে বা বা বদলি সংক্রান্ত সিদ্ধান্তগুলো কিন্তু কি করতে হবে, এই যে কার্য বিশ্লেষণ, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আমরা সে যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে থাকে তাহলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে 5 জন থাকলে সেক্ষেত্রে যদি কোনো চেঞ্জেস আসে, কোনো ট্রান্সফারের দরকার হয় তখন বা শিফটিং দরকার হয়, তখন কিন্তু সেই ডিসিশন গুলো আমাদের ওইভাবে জব অ্যানালাইসিস করে ভাগ করে দিতে হবে কার কতটুকু কাজ। এরপরের বিষয়টা হচ্ছে শিল্প শিল্প সম্পর্ক উন্নয়ন করা। আম, শিল্প সম্পর্ক উন্নয়ন যখন কাজগুলো ভাগ করে দেওয়া হয় তখন কিন্তু আম, দায়িত্বটা ইন্ডিভিজুয়ালি হয়ে যায়, তখন কিন্তু অর্গানাইজেশনে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এবং হচ্ছে যে খুব সুন্দর একটা রিলেশনশিপ বিল্ডিং হয়। তো যে কারণে যেটা হচ্ছে যে অর্গানাইজেশনে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। শ্রমিক কল্যাণ ও নিরাপত্তার ব্যবস্থা, কাজ ভাগ করে দিলে যেটা হয় যে শ্রমিকদের কল্যাণ বা নিরাপত্তার জন্য অতিরিক্ত ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করা সম্ভব হয়, যেহেতু কাজগুলো সেগমেন্ট ওয়াইজ ভাগ করা, আহ, সবার কাজই আলাদা করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করা যায়। তো সেই সেই বিষয়গুলো জবাবদিহিতা কিন্তু শ্রম কল্যাণ, এবং সেই অনুযায়ী শ্রম কল্যাণ এবং নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া যায়, অর্থাৎ কোন কোন স্কেলে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। লাইক যখন ফ্যাক্টরিতে যারা জব করবে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা হয়, মাথায় হেড ইউজ করা হয়, লাইক হচ্ছে গগলস ইউজ করা হয়, এরপর হচ্ছে যেটা হচ্ছে মাস্ক। এখন তো আমরা করোনা ভাইরাস কালীন সময় যেটা হচ্ছে যে সবাই খুব স্বাস্থ্য সচেতন এবং হচ্ছে খুব সিনসিয়ারলি কি করছে আমাদের অর্থাৎ নিরাপত্তার বিষয়গুলো এনশিওর করছে, কিন্তু ফ্যাক্টরিতে অলওয়েজই এটা এনশিওর করতে হয়। এরপরে যেটা হচ্ছে তত্ত্বাবধান ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন। তত্ত্বাবধান হচ্ছে যে আম, কত পরিচালনা করা, অর্থাৎ কাজগুলো যখন ভাগ করা থাকবে তখন কিন্তু সুপারভাইজ এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা কিন্তু খুব স্মুথ করা যাবে। ম্যানুফ্যাকচারিং সিস্টেম বেসিকলি, অর্গানাইজেশন তো একটা চেইন, ম্যানুফ্যাকচারিং হবে, সেলস হবে, দেন আবার মেশিনারিজ ঠিক থাকবে। তো টোটাল সাইকেলটা যেন খুব ভালোভাবে সুপারভাইজ করা যায়। So, এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে জব অ্যানালিসিস ফ্যাক্টরস, অর্থাৎ কি কি ফ্যাক্টর থাকে। জব অ্যানালিসিস ফ্যাক্টরের মধ্যে দুইটা ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলি, একটা হচ্ছে জেডি জব ডেসক্রিপশন, আর একটা হচ্ছে জব স্পেসিফিকেশন। অর্থাৎ জব ডেসক্রিপশন মেইনলি, যে জব ডেসক্রিপশনে আমরা মেইনলি যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে তার তার যে জবে কি করতে হবে, হুইচ কন্টেন্স দ্য জব, অর্থাৎ জবের মধ্যে কি রয়েছে, কি দায়িত্ব তাকে পালন করতে হবে। আর স্পেসিফিকেশনটা এনশিওর করে হচ্ছে তার কোয়ালিফিকেশন, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কি হবে, তার এডুকেশন কি হবে, তার আদার্স কোয়ালিফিকেশন গুলো কি করে জব স্পেসিফিকেশনের মাধ্যমে আমরা দেখে থাকি। তো চলো জব ডেসক্রিপশন সম্পর্কে আমরা ডিটেল জানবো। তো জব ডেসক্রিপশনে যে বিষয়টা আমরা জানতে চাই বা যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে জব টাইটেল। তোমরা তোমরা হচ্ছে রিক্রুইটিং অর্থাৎ জব সার্কুলার গুলো দেখলে লক্ষ্য করবে একটা জব টাইটেল দেয়া আছে, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, এক্সিকিউটিভ বা সিনিয়র ম্যানেজার, এই জাতীয় টাইটেল দেয়া থাকে। এই টাইটেলের জন্য কি করা হবে, রিক্রুইট করা হবে।
দেন হচ্ছে প্রত্যেকটা আমরা তোমাদেরকে সার্কুলার দেখাবো। তো তার আগে যেটা হচ্ছে যে জব টাইটেল, এরপরে যেটা হচ্ছে জব টাইটেল দেওয়ার পরে জব লোকেশন, অর্থাৎ এই জবের পোস্টিং কোথায় হবে। লাইক যদি ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হয়, এটা হচ্ছে যে এরকম হতে পারে যে অনেক সময় ঢাকা বেসড জব হয়, বা ক্যান্ডিডেটের প্রিফারেন্স থাকে যে অনেক ক্যান্ডিডেট কি ঢাকা বেসড জব হলে বা সিটি বেস জব হলে তারা প্রিফার করে, বাট যদি রুরাল এরিয়া অর্থাৎ গ্রামের দিকে হয় তখন তারা প্রিফার করে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে জব টাইটেল পাশাপাশি হচ্ছে কি জব লোকেশনটা, সিগনিফিকেন্টলি জব লোকেশনটা বলে দিতে হয়। জব লোকেশন বলে দিলে হচ্ছে যে এরপরে যদি কারো ইচ্ছা অনিচ্ছা দেখা যায় যে জব টাইটেল বলে দেয়া হলো, জব লোকেশন বলে দেয়া হলো না, বা জব লোকেশন না বলে দিলে ক্যান্ডিডেটরা যেটা হচ্ছে যে সিটি বেসিস চিন্তা করে সে হচ্ছে অ্যাপ্লাই করলো, এবং যখন পোস্টিং এর সময় হলো তখন কি তাকে যখন ভিলেজে যেতে বলা হলো তখন সে বললো যে আমি তো লোকেশন সিটি প্রিফার করি, সো আমি তো ওই লোকেশনে যাবো না। এইটা বোথ পার্টিস, অর্থাৎ এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইজনের জন্যই ওয়েস্ট। তো এই জন্য স্পেসিফিক লোকেশন গুলো বলে দেয়া হয় যে কোথায় পোস্টিং দেওয়া হবে বা কোথায় জব করতে হবে। অনেক সময় দেখা যায় কন্ডিশনাল, অর্থাৎ একটা রিমোট এরিয়ায় করতে হবে 5 বছর, এরপরে হচ্ছে সে তার তার হচ্ছে নিজের পছন্দ মতো লোকেশন চুজ করতে পারবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে জব সামারি, অর্থাৎ জবের পুরো বিষয়টাকে, অর্থাৎ টোটাল তাকে কি ডিউটিজ এবং কি রেসপন্সিবিলিটি পালন করতে হবে সেটা একটা সামারি আকারে দিয়ে দেওয়া, অর্থাৎ তার বিষয়গুলো তাকে জানিয়ে দেয়া। তো একটা জব ডেসক্রিপশনে মেইনলি হচ্ছে যে একটা সার্কুলারে আমরা জব টাইটেলও দেখি, জব লোকেশনও দেখি, এবং হচ্ছে জব সামারিও দেখি। এরপরে ওয়ার্কিং কন্ডিশনস হচ্ছে যে লাইক প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু প্রবেশন পিরিয়ড থাকে, এবং হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত থাকে যে এই টাইমটা হচ্ছে রিমোট প্লেসে করতে হবে, ভিলেজে করতে হবে, এই টাইমটা হচ্ছে হেড অফিসে করা যাবে বা রিজিওনাল অফিসে করা যাবে, বা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাংকগুলো যেটা করে যে 5 ইয়ার্স বন্ড সাইন করে, অর্থাৎ 5 বছরের জন্য কোম্পানি চেঞ্জ করা যাবে না, অর্গানাইজেশন চেঞ্জ করা যাবে না। তো সেই বিষয়গুলো কিন্তু, বা অন্যান্য অর্গানাইজেশনের সাথে কোনো এগ্রিমেন্ট থাকলে সেটা কি করতে হবে বেসিকলি, যখন এটা হচ্ছে ওয়ার্ক নেচারের উপর ডিপেন্ড করে যে ওয়ার্ক নেচার, যেমন মার্কেটিং ডিপার্টমেন্টের টার্নওভারটা খুব ফ্রিকোয়েন্ট হয়, বা সেই তুলনায় কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের টার্নওভার খুব কম। এই ক্ষেত্রে যেটা হচ্ছে স্পেশালি আর&ডি ডিপার্টমেন্টে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক টার্মস থাকে যেটা হচ্ছে যে তারা সহজে সুইচ করতে পারবে না, অর্থাৎ কোম্পানি তাদেরকে সুযোগ সুবিধা দিবে, সেইটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই থাকতে হবে, কারণ এখানে দেখা যায় কোম্পানির অনেক সিক্রেট রেসিপি থাকে বা অনেক ইনফরমেশন থাকে যেটার জন্য কোম্পানির জন্য সেন্সিটিভ। এরপরের বিষয়টা হচ্ছে জব ডিউটিস, টোটাল ডিউটি বলে দিবে যে বা আপনাকে আপনাকে হচ্ছে অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হবে, বা ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে, বা ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, যে টোটাল যেই যেই দায়িত্ব, অর্থাৎ পার্টিকুলার ডিপার্টমেন্টে যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে হয় তাহলে সেটা হচ্ছে যে তাকে তাকে হচ্ছে কোন কোন প্রজেক্ট দেখবে সে, সে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দেখবে, লাইক হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করে সেই প্রজেক্ট দেখবে, না ওভেন প্রজেক্ট দেখবে, নন ওভেন প্রজেক্ট দেখবে, এরকম প্রজেক্ট ওয়াইজ কি করা হয় তার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। তাহলে এই ছিল হচ্ছে জব ডেসক্রিপশন, জব ডেসক্রিপশনে আমরা এই বিষয়গুলো দেখি। এরপরে এরপরে দেখা হচ্ছে যে আমরা জব স্পেসিফিকেশনের ফার্স্ট হচ্ছে যে কোয়ালিফিকেশন, অর্থাৎ তার যোগ্যতা কতটুকু, তার যোগ্যতার ক্ষেত্রে যেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এডুকেশন, ফ্রেশার হলে এডুকেশন। দেন যদি এক্সপেরিয়েন্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখি, এক্সপেরিয়েন্স চেক করি, অর্থাৎ কত বছরের অভিজ্ঞ, সে অন্যান্য অর্গানাইজেশনে কত বছর সার্ভ করে এসছে।
এরপরে অনেক ক্যান্ডিডেটই থাকে যাদেরকে স্পেশালি ট্রেন আপ করে। তো এই ট্রেনিং গুলো কিন্তু জব জব স্পেসিফিকেশনের অন্তর্গত, এবং এই ট্রেনিংকে কি করা হয়, প্রায়োরিটি দেওয়া হয়, প্রিফারেন্স দেওয়া হয়। এরপরে তার সেটস অফ স্কিল, অর্থাৎ তার সেট অফ স্কিলস কি রয়েছে, তার কি ধরনের কম্পিউটার লিটারেসি থাকতে পারে, এরপর হচ্ছে যে তার অন্যান্য কোডিং জানা থাকতে পারে, বা তার হচ্ছে এক্সেল এর উপর স্পেশাল স্কিল থাকতে পারে। তো এই বিষয়গুলো বেসিক্যালি কিছুটা আমরা জব ডেসক্রিপশন আলোচনা করি, কিছুটা আমরা জব স্পেসিফিকেশন আলোচনা করি। তো সব মিলিয়ে যেটা হয় একটা সার্কুলার হয়, একটা সার্কুলারকে আমরা এস্টাবলিশ করি। তাহলে ফার্স্ট চলো আমরা একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে জব টাইটেল, জব লোকেশন, জব সামারি, এবং হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন। এরপরে হচ্ছে যে জব ডিউটিস, এর পরের যে পয়েন্টটা দেখলাম আমরা কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং স্কিলস, এই বিষয়গুলো আমরা করে থাকি। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা একটা সার্কুলার, অর্থাৎ এক্সিম ব্যাংকের একটা সার্কুলার দেয়া আছে এখানে। এক্সিম ব্যাংকের সার্কুলার দেখো, আমরা খুব স্পেসিফিক ভাবে দেখব। লাইক আমরা আমরা কি পড়েছি দেখো, আমরা এখানে পড়েছি জব টাইটেল। তো এখানে দেখো জব টাইটেল দেয়া, জব টাইটেল দেয়া, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এবং হচ্ছে ট্রেনি অফিসার ক্যাশ। তাহলে এই যে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, এইটা হচ্ছে টাইটেল। আর এখানে দেখো যে কেরিয়ার অপরচুনিটি অ্যাট এক্সিম ব্যাংক। তো এরপরে আমরা বিষয়গুলো মিলাবো, জব টাইটেল, এরপর হচ্ছে লোকেশন। দেখো লোকেশন কোথায় দেয়া আছে, এই যে দেখো জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। সো খুব ইন্টারেস্টিং বিষয়। এরপরে যেটা হচ্ছে জব সামারি, তোমাদেরকে জব সামারি হচ্ছে যে এই যে এইখানে লিখে দিয়েছে জব সামারি। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কি, এই ব্যাংকের নেচারটা কিরকম, এবং হচ্ছে লিডিং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কি করতেছে, তারা হচ্ছে বাংলাদেশের সিটিজেন পোস্ট ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এবং হচ্ছে ট্রেনি অফিসার ক্যাশ। এদিকে হচ্ছে যে কম্পিটিটিভ রেমুনারেশন, ভালো তাদের যে রেমুনারেশন দেয়া হবে, এবং হচ্ছে প্রমিজিং কেরিয়ার গ্রোথ, যেটা হচ্ছে অ্যাওয়ার্ডস দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস হু হুড বি হুড প্রাইডলি বি এ পার্ট অফ এক্সিম ব্যাংক ফ্যামিলি। তো এই বিষয়টা। এরপরে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে, লাইক হচ্ছে যে এই যে এইখানে দেখো যে এখানে একটা কন্ডিশন, জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে একটা কন্ডিশন দিয়েছে, এটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন অফ এনি ইনফরমেশন উইল বি ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেচার। অর্থাৎ যদি ক্যান্ডিডেট কোনো কোনো ইনফরমেশনকে এটা হচ্ছে ভুলভাবে উপস্থাপন করে, তখন এইটা কিন্তু কি হবে, তার জন্য ডিসকোয়ালিফিকেশন হবে। এরপরে হচ্ছে অনলি যারা শর্ট লিস্ট হবে, অর্থাৎ তারা তাদের টার্ম অনুযায়ী শর্ট লিস্ট করবে, শর্ট লিস্ট ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ রিটেন টেস্টের জন্য ডাকা হবে শর্ট লিস্টেড। এরপরে যেটা হচ্ছে টিএডিএ দেয়া হবে না। আর এক্সিম ব্যাংক কি তাদের সব ধরনের বিষয়ের অর্থাৎ এটা গ্রহণও করতে পারে, রিজেক্টও করতে পারে। পরে যেটা হচ্ছে জব ডিউটিস। জব ডিউটিস হচ্ছে যে এখানে বেসিক্যালি জব ডিউটি আমরা যেহেতু ব্যাংকিং কেরিয়ার,
তো সেই ক্ষেত্রে কিন্তু লাইক ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে তাকে ম্যানেজ তাকে টপ ম্যানেজমেন্টে নেওয়ার জন্য সব ধরনের একটা অফিসার হিসাবে প্রিপেয়ার করা হবে। জেনারেল ব্যাংকিং কাজগুলো করবে। ব্যাংকের ক্ষেত্রে তো কাজগুলো দেখা গেছে খুব একটা ভেরিয়েন্স নেই। তো ওরা এখান থেকে অফিসার গুলো নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়ে দিবে। লাইক ওরা যদি জেনারেল ব্যাংকিং এ রাখে বা লোন সেকশন বা ক্রেডিট সেকশন এইভাবে ভাগ করে দিয়ে দিবে। তো এই অনুযায়ী দায়িত্ব থাকে। তো অন্যান্য রিক্রুটমেন্ট গুলোতে তারা মেনশন করে দেয়। তো এখানে আসলে ব্যাংক রিক্রুটমেন্ট গুলো এরকমই, ওই ফ্রেশ রিক্রুটমেন্ট। সো এখানে ওইভাবে পদগুলোই অর্থাৎ টাইটেলটাই জব ডিউটিস মিন করে। এরপরে যেটা হচ্ছে আমরা হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ জব স্পেসিফিকেশনে কি দেখবো, কোয়ালিফিকেশন দেখবো। কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশনের জন্য কি রিকোয়ারমেন্ট, একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, একাডেমিক কোয়ালিফিকেশন কি, এবং হচ্ছে এজ লাগবে, এজ 32 বা 30। 32 হচ্ছে ফ্রিডম ফাইটার, 30 ইয়ার্স জেনারেলদের জন্য, 30 ইয়ার্স বা এটা গভর্নমেন্ট ল অনুযায়ী। দেন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন মানে নো থার্ড ডিভিশন, থার্ড ক্লাস দেয়া আছে। এরপরে হচ্ছে দেখো খুব ভালো করে লেখা আছে, উইলিংনেস টু সার্ভ দ্য ব্যাংক ফর আ মিনিমাম পিরিয়ড অফ 5 ইয়ার্স, 5 বছর সার্ভ করতে হবে, যে শর্ত যেটা বলে দিয়েছে 5 বছর সার্ভ করতে হবে। দেন হচ্ছে স্কিল, জেনারেল লেভেল অফ কম্পিউটার লিটারেসি, সাউন্ড স্কিল, এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট, এগুলোতে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, মাল্টিটাস্কিং অ্যাবিলিটি, স্ট্রং প্রেজেন্টেশন স্কিল, এই বিষয়গুলো দেয়া আছে। আমরা দেখলাম কোয়ালিফিকেশন। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বেসিক্যালি যেটা হয়, যে এক্সপিরিয়েন্সটা থাকে হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য, ফ্রেশ রিক্রুটমেন্টে সাধারণত থাকে না। অর্থাৎ এইটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট, অর্থাৎ ফ্রেশ অফিসার নেওয়া হবে। দেন হচ্ছে এদেরকে ট্রেন করা যেতে পারে এবং হচ্ছে স্কিল সেট করা যেতে পারে। তাহলে জব অ্যানালিসিস খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো এবং প্র্যাকটিক্যাল বিষয়, তো সেই বিষয়ে আমরা জানলাম এবং সার্কুলারও তোমরা দেখেছো। আই হোপ তোমরা এনজয় করেছো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।